ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় ওই সময়টা যদি ভারতবর্ষের চিত্র আমরা একটু কল্পনা করি আমাদের মনে হবে যে ভারতীয়রা তখন খুবই দরিদ্র ছিল, নিরাপত্তাহীনতায় ভুগত। কিন্তু আমি যদি বলি ঠিক 19 শতকের শেষ ভাগে আর 20 শতকের প্রথম দিকে এই সময়টায় কিন্তু স্পেশালি যদি বাংলার কথা বলি, বাংলাতেও কিন্তু খুব উচ্চবিত্ত পরিবার এবং বলা চলে একদম ধনী পরিবার কিন্তু বেশ কিছু ছিল। আর এই পরিবারগুলোর উপর ভিত্তি করেই কিন্তু ব্রিটিশ শাসনের অনেকটা ডিপেন্ড করতো। হ্যাঁ, তারা যখন বিদ্রোহ ঘোষণা করে তখন কিন্তু ব্রিটিশ শাসনের ভিত একদম কেঁপে যায়। আর এটাই হয়েছিল। আজকে সেই পরিবারগুলোর বার্ষিক আয় ওই সময় কত ছিল সেই নিয়েই থাকছে আজকের ভিডিওটা। প্রথমেই যেই পরিবারের কথা না বললেই নয়, ঠাকুর পরিবার মানে রবীন্দ্রনাথ ঠাকুর। এবার রবীন্দ্রনাথ ঠাকুর এমন কি করতেন যার এত ধনী ছিলেন? না, উনি তো কিছু করতেন, ওনাদের পারিবারিক ব্যবসা ছিল এবং তারা বিভিন্ন খাতে কিন্তু এই ব্যবসাটাকে আরো এক্সপ্যান্ড করেছিল। তাদের বিদেশে বিভিন্ন বাণিজ্য ছিল, রিয়েল এস্টেটের ব্যবসা ছিল, জাহাজ চলাচলের ক্ষেত্রে এখানে পরিবহনে এক্সপোর্ট ট্রান্সপোর্টের একটা ব্যবসা ছিল। এই ব্যবসাগুলো মিলিয়ে মিশিয়ে তাদের বার্ষিক আয় হতো কয়েক লক্ষ টাকা, যেটা এখনকার হিসেবে যদি ধরি তাহলে কয়েক কোটি টাকা বা কয়েকশো কোটিও হতে পারে, কারণ লক্ষটা কিন্তু 1-2 লাখ নয়, অনেক লাখ টাকাই ছিল তাদের বার্ষিক আয় ওই সময়। এবার তার কিন্তু এখানে আরেকটা বড় বিষয়, তারা বড়লোক ছিল এ কথা ঠিক, কিন্তু তাদের জীবনযাপন রাজকীয় ছিল এ কথাও ঠিক, কিন্তু বিলাস ব্যসনে কিন্তু তারা সবসময় মত্ত থাকতো এমনটা নয়। তাদের বাড়িতে প্রত্যেক দিন হিসাব রক্ষক আসতেন এবং তিনি জানাতেন যে কোন খাতে কত খরচ হয়েছে, কিভাবে খরচ হয়েছে, এই সব কিছুর হিসেব কিন্তু প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে রাখা হতো এবং সেই অনুযায়ী সমস্ত কিছু খরচা করা হতো। এবং কোথাও যদি কোনো অস্বাভাবিক পরিস্থিতি দেখা দেয়, যেমন বন্যা বা দুর্ভিক্ষ, তখন কিন্তু তারা সেই জায়গাতেও সাহায্য করতেন। অতএব বোঝা যাচ্ছে সেই সময় এই ধনী পরিবারগুলো শুধু যে আহ পয়সার দিক থেকে ধনী ছিল এমন কিন্তু নয়, তাদের সামাজিক শিক্ষা, জ্ঞানের ভান্ডার, সব দিক থেকেই কিন্তু তারা ছিল সত্যিকারের ধনী। এরপরে যে পরিবারের কথা বলবো সেই পরিবারের কর্তা ছিলেন চিত্তরঞ্জন দাস। হ্যাঁ, তার কিন্তু এরকম জমিদারি কোনো ব্যবসা ছিল না। তিনি ছিলেন ওই সময়ের উকিলদের মধ্যে একেবারে শীর্ষে। তার ওই সময় বার্ষিক আয় ছিল 50,000 থেকে 1 লাখ টাকা বা তার বেশি। এবার কিন্তু তার অভ্যেস বা তার জীবনযাপন কিন্তু ছিল খুবই সাধারণ। রোজ সকালে আদালতে যাওয়া, সবসময় নিউজ পেপার পড়া, এইগুলো নিয়েই কিন্তু তিনি থাকতেন। এবার তার পরিবারের ক্ষেত্রেও এর একটা প্রভাব পড়ে, কিন্তু পরবর্তীকালে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বেশ কিছু কেস লড়ছেন এবং তাদের থেকেই টাকা নিচ্ছেন, কারণ তখন ব্রিটিশ সরকার রয়েছে। এবার এই যে একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু তাকে প্রত্যেক দিন কুরে কুরে খেয়েছে এবং তারপরে তিনি কিন্তু তার সম্পত্তির অধিকাংশই জাতীয় আন্দোলন অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলনের জন্য দান করে যান এবং তার বাড়ি হয়ে ওঠে স্বাধীনতা আন্দোলনের একটা কেন্দ্রবিন্দু। পরে কিন্তু তার পরিবার এত সচ্ছলতার মধ্যে ছিল না এবং তার ওই যে ওই সময়ের আয়ে তখনকার দিনের যে কোনো মধ্যবিত্ত পরিবার, মানে একটা দুটো নয়, অনেকগুলো মধ্যবিত্ত পরিবারের কিন্তু হয়ে যেত, এতটাই আয় ছিল তার। কিন্তু পরবর্তীকালে সেই আয়ের বেশিরভাগটাই তিনি দান করে দেন ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য। এরপরে আসি নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দের পরিবারের কথায়। তার পরিবারের ধন সম্পদ এত বিশাল ছিল না, কিন্তু তারা সামাজিকভাবে অনেকটাই উঁচু স্থানে বিলং করতেন। এবার তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন খুব প্রতিষ্ঠিত আইনজীবী এবং তার মাসে আয় ছিল প্রায় কয়েক হাজার টাকা। এবার কিন্তু তারা এতটা বলশালী না হলেও প্রায় উচ্চ মধ্যবিত্তের পর্যায়ে কিন্তু তারা পড়তেন। কিন্তু তাদের পরিবারেও কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা ছিল। শুধু যে টাকা পয়সা আছে তাই জন্য বিলাস ব্যসন করবেন এমনটা নয়। তাদের পরিবারে সবসময় শিক্ষা, সংস্কৃতি সবকিছু একসাথে চলতো। স্বামী বিবেকানন্দ এমন এক পরিবেশে বড় হয়েছেন যেখানে ইউরোপীয় দর্শন আর ভারতীয় উপনিষদ একসঙ্গে পড়া হতো। আর তাই তার মধ্যে এত সুন্দর প্রভাব কিন্তু আমরা দেখতে পাই শিকাগো ধর্ম সম্মেলনে। এই পরিবারগুলো ছাড়াও পূর্ববঙ্গের অর্থাৎ বর্তমান বাংলাদেশের বেশ কিছু পরিবার ছিল যাদের আয় মানে বার্ষিক আয় ছিল প্রায় 1 লাখ, 2 লাখ কি 3 লাখ টাকার মতন। এই টাকা আসতো মূলত বাণিজ্য থেকে, ধান, পাট বা নৌ বাণিজ্য, এইসব জায়গা থেকে কিন্তু এই বৃহৎ পরিমাণে টাকা আসতো। তখনকার 2-3 লাখ টাকা মানে এখনকার কয়েক কোটি টাকা। বাংলার স্বাধীনতা সংগ্রাম কিন্তু শুধু দরিদ্রের সাথে লড়াই নয়, অনেক ধনী পরিবারের আত্মত্যাগেরও গল্প।
আর আজকের ভিডিওতে থাকলেও সেই ধনী পরিবারগুলোর আত্মত্যাগের গল্প। এই গল্পগুলো হয়তো চট করে আমাদের সামনে আসে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভয়েস অফ মধুরিমা।